মুভির গল্পটা একজন সাদাসিধা মিডল ক্লাস লোককে নিয়ে, যে কিনা নিজের পরিবারকে একটু ভালো রাখার জন্য টাকার লোভে ছোটখাটো অবৈধ কাজে জড়িয়ে পড়ে। আর এই টাকার লোভ তাকে দিয়ে কি কি করিয়ে নেয় সেটাই আমরা আজকের মুভিতে দেখতে চলেছি। আমাদের আজকের মুভির নাম লাকি ভাস্কর। সদ্য মুক্তিপ্রাপ্ত এই অসাধারণ মুভিটি উপভোগ করতে চাইলে আমাদের সাথেই থাকুন। মুভির শুরুতেই আমাদের 1992 সালের বোম্বে শহরকে দেখানো হয়, আর এই শহরেই থাকে আমাদের গল্পের হিরো ভাস্কর। ভাস্কর সকাল সকাল ঘুম থেকে উঠে টেপ রেকর্ডারে গান শুনতে শুনতে জগিং করতে যায়। ভাস্কর যে যথেষ্ট ধনী এটা তার গেট আপেই বোঝা যাচ্ছিল। ভাস্করের মতে মানুষের জীবনযাত্রা কয়েক গুণ বাড়িয়ে দিতে পারে টাকা, আর এই টাকা কামানোর সবচেয়ে সহজ উপায় হচ্ছে দালাল স্ট্রিট। সঠিক জায়গায় সঠিকভাবে দালালি করতে পারলে তাকে ধনী হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। জগিং শেষে ভাস্কর গলির দোকান থেকে দুধ নিয়ে নিজের বাসার দিকে এগোচ্ছিল। তখনই সিবিআই এর লোক এসে তার সামনে গাড়ি থামায়, আর ভাস্করকে কোনো কথা বলার সুযোগ না দিয়েই সোজা গাড়িতে করে নিয়ে যায় মাগাধা ব্যাংকে। ভাস্করকে কেন এখানে ধরে আনা হয়েছে তা আমরা একটু পরেই জানতে পারবো। সিবিআই এর লোকেরা ভাস্করকে নিয়ে সেই ব্যাংকের ভেতরে যায়। তারপর সিবিআই চিফ লক্ষ্মণ তার লোকদের বলে ভাস্করের ব্যাংক স্টেটমেন্ট চেক করতে। তখন ভাস্কর তাকে জিজ্ঞেস করে, স্যার, তিনি দোকানদারকে 2টো রুটি ভাজিই দিতে বলে। দোকানদার ভালো মানুষ ছিল বিধায় ভাস্করকে 10 টাকাতেই 3টা রুটি আর ভাজি দিয়ে দেয়। খাবার নিয়ে টেবিলে আসতেই কার্তিক বলে, বাবা, আমার খুব খিদে পেয়েছে, আমি কি আরও একটা রুটি পেতে পারি? ভাস্কর তখন তার নিজের খাবারটাই হাসি মুখে কার্তিককে দিয়ে বলে, তুমি এটাও খেয়ে নাও, আমার ক্ষুধা নেই বাবা। ভাস্করের এই অবস্থা দেখে সুমতি আর নিজের চোখের পানি ধরে রাখতে পারে না। ভাস্কর কার্তিককে অন্যদিকে পাঠিয়ে দিয়ে সুমতির কাছে গিয়ে জিজ্ঞেস করে, সুমতি, কি হয়েছে তোমার? সুমতি বলে, যদি টাকা থাকতো তো সব হতো। আজ আমরা গরিব বলে ওরা আমার বাচ্চাটাকে পর্যন্ত খাবার দিতে কিপটামি করছিল। তুমি আমাকে লোনের ব্যবস্থা করে দাও, আমি হোম ফুডের ব্যবসা করে অনেক টাকা ইনকাম করব। ভাস্কর বলে, আচ্ছা সব হবে, এবার খেয়ে নাও তো। সুমতি বলে, না, আমার ক্ষুধা নেই। কেন, মিথ্যা বলছো? সুমতি তখন বলল, তুমিও তো কার্তিককে মিথ্যাই বললে। ভাস্কর তখন বলে উঠে, আচ্ছা চলো তো, আমরা এটা ভাগাভাগি করে খাই। সুমতি তবুও মন খারাপ করে থাকলে ভাস্কর নিজের আদর দিয়ে সুমতিকে মানিয়ে নেয়। আর এখানে আমরা ফ্ল্যাশব্যাকে সুমতি আর ভাস্করের প্রেমের কাহিনীও দেখতে পাই। এর পরের দিন ভাস্কর অফিসে গেলে অ্যান্থনি আবারও তার কাছে আসে। ভাস্কর এবার তাকে লোন দিতে মানা করে দিলে সাম্বা ভাস্করকে বলে, আরে এটা একটা ভালো ডিল। অ্যান্থনির মালামাল পোর্টে আটকে আছে, 2 লাখ টাকা দিলে ও পণ্য ছাড়িয়ে আনতে পারবে, আর ওই পণ্যের ডিমান্ড ইন্ডিয়াতে অনেক। অ্যান্থনি কয়েক গুণ বেশি দামে এই পণ্য এখানে বিক্রি করবে, আর আমাদেরকে 2 লক্ষ টাকাও দেবে, এর সাথে ওর লাভের 20%ও দেবে। তোর শালা তো রিয়েল স্টেটের বিজনেস দিয়ে অনেক টাকা কামিয়েছে, ওর কাছ থেকে কোনোভাবে 2 লাখ টাকা ধার করে এনে দিতে পারলে আমাদের লাভ হতে পারত। ভাস্কর তখন বলে ওঠে, না, আমার শালা আমাকে মানুষ বলে গণ্যই করে না, আর সে আমাকে কোনো টাকাই দিবে না। ভাস্কর এবার অ্যান্থনিকে ডেকে জিজ্ঞেস করে, কি এমন পণ্য তোমার? ড্রাগ, অ্যালকোহল এসব নেই তো? লোকটা বলে ওঠে, না না স্যার, ইলেকট্রিক পণ্য। কাসাবা নামের একটা জাহাজের ক্যাপ্টেন জর্জ আমার বন্ধু থেকে চলে যায়। এদিকে ভাস্করের অফিসের সময় হয়ে আসছিল, তাই পকেটে টাকা না থাকায় সে বাসে করে অফিসে যেতে পারে না। উপায় না থাকায় ভাস্কর দৌড়ে তাড়াহুড়ো করে অফিসে পৌঁছায়, আর অফিসে এসেই জানতে পারে তার যে পোস্টে প্রমোশন হবার কথা ছিল সেই পোস্টে তার কলিগ সুধীরের প্রমোশন হয়ে গেছে। ভাস্কর এতদিন যাবত অনেক কষ্ট করেছিল শুধুমাত্র এই প্রমোশনটার আশায়। প্রমোশনটা পেলে হয়তো তার আর্থিক অবস্থার কিছুটা উন্নতিও হতো। ভাস্করকে তখন তার কলিগরা সান্ত্বনা দেয়, আর ম্যানেজার হিমাংশু এসে বলে, আমিও চেয়েছি তোমার প্রমোশনটা হোক, কিন্তু জেনারেল ম্যানেজার সুধীরকে রিকমেন্ড করেছে। ভাস্কর তখন প্রচুর কষ্ট পেলেও চুপচাপ সে তার ডেস্কে গিয়ে বসে। ঠিক তখনই তার কাছে সাম্বা আসে। সাম্বা ভাস্করকে একটা লেটার দিয়ে বলে, এই হিমাংশু স্যার জেনে বুঝে তোকে রিকমেন্ড করেনি, এই লেটারটি দেখ, আমি এটা জিএম স্যারের রুম পরিষ্কার করতে গিয়ে দেখেছি। হিমাংশু স্যার শুধু সুধীরের নামে জিএম স্যারের কাছে পাঠিয়েছে, আর তোর নাম তো এই লিস্টেই নেই। উনি বাঙালি আর সুধীরও বাঙালি, তাই উনি সুধীরকেই প্রমোশন পাইয়ে দিয়েছে। ভাস্কর লেটারটি তখন হাতে নিয়ে দেখে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিমাংশু তার নাম জিএম এর কাছে আসলে পাঠাই নেই। সে লেটারটা নিয়ে রেগে মেগে সোজা হিমাংশুর ক্যাবিনে যায়। ভাস্কর তাকে বলে, আমি গত 3 বছর যাবৎ বেস্ট এমপ্লয় হয়েছি, বিনা কারণে একটা ছুটিও নেইনি, কি কমতি ছিল আমার? সুধীর বাঙালি আর আমি বাঙালি নই, এটাই কি আমার কমতি? এবার হিমাংশু ভাস্করের উপর রেগে যায়। সব শুনে ভাস্কর তার উপর ভরসা করে আর টাকাটা নিয়ে যেতে বলে। তবে সাম্বা অ্যান্থনির উপর আর ভরসা করতে পারে না, তাই সেও অ্যান্থনির সাথেই যায়। এরপর ভাস্কর তার বাসায় ফিরে আসে, আর ভাস্কর ঢুকতেই সুমতি তার কাছে আসে, এসে বলে, পাটেল ভাই তোমার স্কুটি নিয়ে গেছে, মহল্লার সবাই তো এই কথাই বলছে। ভাস্কর তখন অসহায়ের মতো বলে, ওরা প্রমোশনটা অন্য কাউকে দিয়ে দিয়েছে সুমতি। সুমতিরও তখন ভাস্করের জন্য অনেক মায়া হয়, তবে তারও তো কিছু আর করার নেই। সেদিন দিন পেরিয়ে রাত হয়ে যায়,
অ্যান্থনিরা এখনো ফিরে আসছে না দেখে ভাস্করের এবার টেনশনই হতে শুরু করে। ভাস্কর মনে মনে অনেক কিছু ভাবতে থাকে। কখনো সে ভাবে অ্যান্থনি হয়তো যাবার আগেই জিনিস নিলাম হয়ে গেছে, আবার ভাবে অ্যান্থনি হয়তো সাম্বাকে ফেলে তার টাকা নিয়ে পালিয়েছে। এসব ভাবতে ভাবতেই ভাস্কর ঘুমিয়ে পড়ে। হঠাৎই সুমতি ডাক দিলে ভাস্কর লাফিয়ে ওঠে। সুমতি বলে, সাম্বা ভাই এসেছে তোমার সাথে দেখা করতে। ভাস্কর তখন ধীরে ধীরে বাড়ির বাইরে যায় আর অ্যান্থনিকে সাম্বার সাথে দাঁড়িয়ে থাকতে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে। অ্যান্থনি তাকে ইশারা করে বোঝায় যে তাদের কাজ সফল হয়েছে, আর এটা শুনে ভাস্কর প্রচুর খুশি হয়। অ্যান্থনি 2 লাখ টাকা সহ লাভের 20% অর্থাৎ 50,000 টাকা ভাস্করের হাতে তুলে দেয়। অ্যান্থনি বলে, পুরো 2.5 লাখ টাকা লাভ হয়েছে, অনেক ধন্যবাদ স্যার ভরসা রাখার জন্য। ভাস্কর তাকে তখন জড়িয়ে ধরে বলে, আপনাকেও ধন্যবাদ কথা রাখার জন্য। সাম্বা বলে, ভাগ্যিস অ্যান্থনি স্যার সময় মতো এসেছিল, নয়তো এই 2 লাখ টাকা চুরি করে কি করতি। অ্যান্থনি বলে, আমি আসিনি তো, ভাস্কর স্যারই আমাকে কল করে ডেকেছে। ফ্ল্যাশব্যাকে তখন দেখা যায় ভাস্কর অ্যান্থনিকে ফোন করে 4:30টায় ক্যাফেতে দেখা করতে বলেছিল। অর্থাৎ এই সব কিছু ভাস্কর আগে থেকে প্ল্যান করেই করেছে। সেদিন ভাস্কর টাকা নিয়ে রাতেই প্যাটেলের কাছে যায় আর তার সব টাকা পরিশোধ করে তার স্কুটিটা ফিরিয়ে আনে। পরের দিন ভাস্কর ব্যাংকে যায়। সে ভল্ট থেকে টাকা বের করার সময় 2 লাখ টাকা কম বের করে, কিন্তু রেজিস্টার খাতায় 2 লাখ টাকা বেশি লিখে রাখে। টাকা নিয়ে কেবিনে এসে আগের দিনে চুরি করা 2 লাখ টাকা ক্যাশ বাক্সের টাকার সাথে মিলিয়ে রাখে, আর এভাবেই সে তার ব্যাংকের টাকার হিসাবও অ্যাডজাস্ট করে ফেলে। এরপর থেকে ভাস্কর, সাম্বা আর অ্যান্থনি মিলে পুরো দমে এই কাজ করতে শুরু করে। তারা বিদেশ থেকে বিভিন্ন জিনিসের অর্ডার করত। জিনিস আসলে ভাস্কর ব্যাংক থেকে টাকা সরিয়ে সেটা দিয়ে জিনিস ছাড়িয়ে আনত। এরপর দেশি দালালের কাছে বিক্রি করে যা লাভ হতো সেটা তারা 3 জন ভাগ করে নিত, আর ব্যাংকের টাকা আবারও জায়গা মতো সেখানেই রেখে দিত। এভাবেই লাভের টাকা দিয়ে ভাস্কর নিজের বাসায় অনেক জিনিস কিনে আনে, আর সুমতি এসব দেখে তো বেশ অবাক হয়ে যায়। সুমতি তার এমন আচরণ দেখে প্রচুর রেগে যায়। সে ভাস্করকে বলে, তোমার এত পরিবর্তন কিভাবে হলো? যা ইচ্ছে হয় কিনে আনছো, ড্রিঙ্কস করে বাসায় ফিরছো, আর এখন রাতে বাসায় আসারও প্রয়োজন মনে করছো না? ভাস্কর তখন তাকে চুপ করিয়ে দিয়ে বলে, আমি খরচ যা করছি তোমাদের উপরই তো করছি, তাই না? সুমতি তখন আবারও জিজ্ঞেস করে, কিন্তু এই টাকা আসছে কোথা থেকে? ভাস্কর তখন তার বউকে বলে, আচ্ছা তোমাকে বলছি, কিন্তু তুমি কাউকে বলো না। আমার বন্ধু অ্যান্থনির সাথে মিলে আমি এক্সপোর্ট আর ইম্পোর্টের বিজনেস করছি। ব্যাংক এমপ্লয়ি তো, এজন্য একটু সিক্রেটলি করতে হচ্ছে। সুমতি তখন বলে, তুমি ইনভেস্টমেন্ট কোথায় পেয়েছো? ভাস্কর বলে, ব্যাংক থেকে লোন নিয়েছি, আর আগের লোনটা পরিশোধ করে দিয়েছি। এরপর ভাস্কর সুমতির হাতে কিছু টাকা দিয়ে বলে, কাল নিজের জন্য একটা নেকলেস কিনে নিও। পরের সপ্তাহে কার্তিকের জন্মদিন, আমরা কি এবার কার্তিকের জন্মদিনটা বড় করে পালন করতে পারি? ভাস্কর তখন সায় দিয়ে বলে, আচ্ছা ঠিক আছে, করব। এরপর খুব ধুমধাম করে তাদের বাসার ছাদেই কার্তিকের জন্মদিন উদযাপন করা হয়। তারা তাদের পরিচিত সবাইকেই ইনভাইট করে সেই জন্মদিনে। সবাই তো এত বড় পার্টি দেখে খুব অবাক হয়, কেউ কেউ তো মনে মনে জ্বলছিল। সেই পার্টি শেষে অ্যান্থনি, সাম্বা আর ভাস্কর মিলে গল্প করছিল। অ্যান্থনি বলে, আমার ছেলের আমেরিকায় চাকরি হয়ে গেছে, এতদিন আমি যা করেছি সবকিছু ওর জন্যই করেছি। এখন আমি আর এসব করব না, আমিও এখন আমেরিকায় চলে যাব। তবে যাবার আগে শেষবারের মতো একটা বড় লাভ করতে চাই। সেই টাকা দিয়ে আমি আমেরিকায় একটা দোকান খুলে নিব, কারণ আমি চাইছি না আমার ছেলের উপর বোঝা হয়ে থাকি আসতে বলে। তখনই রিসিপশনে নারায়ণের জন্য একটা কল আসে। আসলে কলটা সাম্বাই করেছিল যাতে নারায়ণ কলে বিজি হয়ে যায়। নারায়ণ তখন কথা বলতে ব্যস্ত হয়ে পড়লে সেই সুযোগেই ভাস্কর টাকাটা সরিয়ে নেয়। এরপর চুপচাপ ভল্টে টাকাটা উঠিয়ে রাখে। এরপর শনিবার সময় মতো পোর্টে গিয়ে তারা তাদের গাড়ি নিয়ে আসে। গাড়ি নিয়ে ডিলারের কাছে গেলে তারা জানতে পারে ডিলার অন্য কোনো কেসে ফেসে জেলে রয়েছে। আর এবার তো ভাস্করদের মাথায় হাত পড়ে যায়, কারণ পরের দিনই ব্যাংকে 10 লাখ টাকা রাখতেই হবে। এসব ভেবে সবাই খুব চিন্তায় পড়ে যায়। ভাস্কর অ্যান্থনিকে বলে, ঠান্ডা মাথায় ভেবে দেখুন তো আর কোনো কার ডিলার পাওয়া যায় কিনা। অ্যান্থনি তখন কিছুক্ষণ ভাবে, এরপর কাউকে একটা কল করে এসে জানায়, ডিলার পাওয়া গেছে, কিন্তু সেটা গোয়াতে। আমাদের এই গাড়ি নিয়ে এখন গোয়া যেতে হবে। তবে সমস্যা হচ্ছে, গোয়ায় পৌঁছানোর আগেই আমাদের 2টো চেকপোস্ট পার করতে হবে। যদি আমরা গাড়িতে সরকারি নেমপ্লেট লাগাই তাহলে কেউ এত বেশি সন্দেহ করবে না। এরপর তারা ফেক লাইসেন্স আর ফেক নেমপ্লেট লাগিয়ে গাড়ি নিয়ে রওনা দেয় গোয়ার উদ্দেশ্যে। পার হয়ে গেলেও সাম্বার এক বদমেজাজি পুলিশ অফিসারের সাথে ঝামেলা লেগে যায়। পুলিশ অফিসার সাম্বার কাছে তার গাড়ির সকল কাগজপত্র চায়, কিন্তু সাম্বার কাছে তো ফেক লাইসেন্স ছাড়ার কিছুই নেই। ভাস্কর তখন তার গাড়ি থামিয়ে সাম্বার কাছে যায়। পুলিশ অফিসার সাম্বার সাথে খারাপ ব্যবহার করতে থাকলে ভাস্কর বলে, স্যার গাড়িটা ছেড়ে দিন তো, গাড়িতে ভিআইপি আছে। তখনই গাড়ি থেকে একটা মন্ত্রী নেমে আসে, আর ইন্সপেক্টর তাকে চিনতে পারে না। মন্ত্রী বলে, আমি এখনই তোদের ডিআইজিকে কল দিচ্ছি। সে কনস্টেবলের কাছে ফোন চায়, কিন্তু কনস্টেবল ভয়ে তাকে ফোনটাই দিতে চায় না, কারণ ডিআইজির কাছে ফোন দিলে তার তো চাকরিই চলে যাবে। মন্ত্রী এটা দেখে ভিক্ষুকের মতো করে ফোন চাইতে থাকে। আসলে এই লোক কোনো মন্ত্রী না, ভাস্কররা রাস্তা থেকে 2জন ভিক্ষুককে মন্ত্রী সাজিয়ে তাদের সাথে নিয়ে এসেছে।
ইন্সপেক্টর তখন ভাস্করকে বলে, এরা এমন ভিক্ষুকের মতো ফোন চাইছে কেন? কোন এরিয়ার এরা? ভাস্কর তখন কিছু না বলে অ্যান্থনিকে একটা ইশারা করে, আর তখনই অ্যান্থনির গাড়ি থেকে বেরিয়ে আসে বার ড্যান্সার মোনা। মোনাকে দেখে তো ইন্সপেক্টরের হুশই উড়ে যায়। ভাস্কর তখন ইন্সপেক্টরকে বলে, এই মেয়েটা সঞ্জয় দত্তের পরবর্তী মুভির নায়িকা। ইন্সপেক্টর এবার বলে ওঠে, তাহলে সে গোয়ায় যাচ্ছে কেন? ভাস্কর বলে, আপনি যে ছোট্ট বাচ্চা, কিছুই বোঝেন না। এক কাজ করুন, গোয়া পুলিশকে কল করে জানিয়ে দিন যাতে আমাদের গাড়ি না আটকায়। ইন্সপেক্টর এবার তাদের গাড়িটা ছেড়ে দেয়। ভাস্কররা সকালের দিকে গোয়া এসে পৌঁছায়। গোয়া পুলিশ তাদের আর চেকিং করে না। এরপর তারা গাড়ি নিয়ে সেই ডিলারের কাছে যায় আর গাড়ি নিয়ে তাদের লাভের টাকাটা নিয়ে আসে। অ্যান্থনি তখন ভাস্করকে বলে, বলেছিলাম না এটা আমার শেষ ডিল? 3 ঘন্টা পর আমার আমেরিকার ফ্লাইট, আর ওখানে গিয়ে আমি ছোট্ট একটা রেস্টুরেন্ট দিব। পকেট থেকে তখন একটা ছোট্ট কাগজ বের করে ভাস্করের হাতে দিয়ে বলে, কখনো প্রয়োজন হলে এই নাম্বারে কল করো। এরপর অ্যান্থনি সেখান থেকে চলে যায়। ভাস্কর বাড়িতে গিয়ে সুটকেস নিয়ে সোজা গোসলে যায়। কিছু টাকা মটকার মধ্যে রেখে ব্যাংকের 10 লাখ টাকা সুটকেসে ভরে সেটা জামাকাপড় দিয়ে ঢেকে দেয়। এরপর সেই সুটকেস নিয়েই সে ব্যাংকে যায়। ব্যাংকের সামনে পুলিশের গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখে ভাস্কর সেদিন ভয়ে ভয়ে অফিসে প্রবেশ করে। লতা ভাস্করের কাছে এসে বলে, ব্যাংকে একটা বড় স্ক্যাম হয়েছে, আমি তোমাকে কতবার ফোন দিয়েছি, ভাবি বলল তুমি বাসায় নেই। ভাস্কর তখন বলল, একটা কাজে গোয়া গিয়েছিলাম, বিষয় তো ঝামেলা হয়ে যাওয়ার পর সবাই একটু সাবধান হয়ে গেছে, তাই সে ভল্ট থেকে টাকা বের করার আগেই সুটকেস থেকে টাকা বের করে টেবিলের উপর একটা ট্রেতে রেখে সেটা উল্টে রাখে। টাকা নিয়ে আসার পর ট্রেটা আবারও উল্টে রাখে, আর নারায়ণ সেই টাকাটা দেখতে পেয়ে সেটা সহ গুনেই 50 লাখ টাকা আছে বলে জানিয়ে দেয়। জিএম তখন ভাস্করকে বলে, আজ সুধীর রাজা করেছে, এরপর আমি আর ব্যাংকের কারো উপর বিশ্বাস করতে পারছি না, কিন্তু তুমি ভালো কাজ করছো। এরপর জিএম সেখান থেকে চলে যায়, আর ভাস্করও হাফ ছেড়ে বাঁচে। ভাস্কর নিচে আসতেই তার ছোট ভাই বলে, আমি আমেরিকার ইউনিভার্সিটি থেকে অফার লেটার পেয়েছি ভাইয়া। ভাস্কর খুশি হয়ে তাকে জিজ্ঞেস করে, আরে ফি কত? এরপর তারা ভিসা কনসালটেন্টের কাছে এসে জানতে পারে ফি হচ্ছে 6 লাখ টাকা। ভাস্কর তার ছোট ভাইয়ের মুখের দিকে তাকিয়ে তাকে আর মানা করতে পারে না। ভাস্কর তার জমানো সব টাকা দিয়ে তার ভাইকে আমেরিকায় পড়াশোনা করতে পাঠায়। একদিন সকালে ভাস্কর অফিসে এসে দেখে অফিসের সামনে চেয়ারম্যানের গাড়ি রাখা। সেখানে সে হিমাংশুর গাড়ি দেখে গার্ডকে জিজ্ঞেস করে, এটা এখানে কিভাবে আসলো? গার্ড বলে, এটা হিমাংশু স্যারের বাড়ি থেকে জব্দ করে আনা হয়েছে। ভাস্কর এবার অফিসে ঢুকে দেখে চেয়ারম্যান স্যারের রুমে কিছু একটা নিয়ে মিটিং হচ্ছে। ভাস্করকে সেখানে আসতে দেখে চেয়ারম্যান হার্ষা তাকে বসতে বলে। ভাস্কর আসলে বুঝতেই পারছিল না এখানে কি হয়েছে। সে ভয়ে ভয়ে চেয়ারম্যানের সামনে গিয়ে বসে। চেয়ারম্যান তখন বলে উঠে, তুমিই তাহলে ভাস্কর? তোমার কথা অনেক শুনেছি। ভাস্কর ভয়ে ভয়ে বলে, সব ঠিক আছে তো? চেয়ারম্যান তখন হেসে বলে, অনেক কিছুই আসলে ঠিক করতে হচ্ছে। সুধীরদের স্ক্যামের জন্য ব্যাংকের রেপুটেশন খারাপ হয়ে গেছে, আর বর্তমানে ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার আর ম্যানেজার দুটো পোস্টই খালি আছে, তাই আমি কিছু বিশ্বস্ত লোককে এই পোস্টে নিয়োগ দিতে যাচ্ছি। এর কিছুক্ষণ পরই ভাস্করকে হাসতে হাসতে চেয়ারম্যানের কেবিন থেকে বের হয়ে আসতে দেখা যায়, কারণ ভাস্কর এখন এই ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার, আর তার বেতন এখন 19,000 টাকা। ভাস্কর চেয়ারম্যানের কাছ থেকে হিমাংশুর গাড়িটাও চেয়ে নেয়। এরপর খুশি মনে গাড়ি নিয়ে বাড়ি এসে সুমতিকে কোলে তুলে ঘোরাতে থাকে। সুমতি বলে, কি হয়েছে? ভাস্কর বলে, আমার প্রমোশন হয়ে গেছে, আর এই গাড়িটা এখন আমাদের। ধীরে ধীরে ভাস্করের সমস্ত স্বপ্ন যেন পূরণ হয়ে যাচ্ছিল, কিন্তু বাস্তবতা তো এত টিবিআই অফিসার ভাস্করের ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস বের করে লক্ষ্মণকে দিলে লক্ষ্মণ দেখে ভাস্করের ব্যাংক ব্যালেন্স 100 কোটি টাকা। লক্ষ্মণ ভাস্করকে বলে, একজন সাধারণ ব্যাংক এমপ্লয়ির অ্যাকাউন্টে এত টাকা এলো কিভাবে? এখন এগুলোর হিসাব আমাকে দিন। সিন তখনই 1990 সালের ডিসেম্বর মাসে শিফট হয়। ভাস্কর তার দায়িত্ব ঠিকঠাক মতোই পালন করছিল। সময়টা তখন 1991 সালের 2রা জানুয়ারি। কাটারি ব্যাংকের পক্ষ থেকে সুরাজ নামের একজন লোক হার্ষার বিয়ার্ড সাইন করাতে ভাস্করের কাছে আসে। চেয়ারম্যানের কথা মতো ভাস্কর হার্ষার পাঠানো বিয়ারে সাইন করে তো দেয়, কিন্তু তার সাথে ডেটও ফিক্স করে দিয়ে সুরাজকে বলে, এই বিয়ারের মেয়াদ 2 সপ্তাহ পর্যন্ত থাকবে। 2 সপ্তাহের মধ্যে ব্যাংকে টাকা ফেরত দিয়ে যেতে হবে ইন্টারেস্ট সহ। সুরাজ তখন ভাস্করের দিকে একটা ব্র্যান্ডের ঘড়ি এগিয়ে দিয়ে বলে, এটা ভাবির জন্য। ভাস্কর বলে, ভাবির জন্য তো গিফট আমি কিনবো। সুরাজ তখন বলে উঠে, তবুও আমাদের মাঝে সম্পর্কটা একটু ভালো হওয়া দরকার। ভাস্কর তখন বলে উঠে, না, আমার শুধু 2 সপ্তাহের মধ্যে টাকা ফেরত দরকার। সুরাজ তখন আর কোনো কথা না বাড়িয়ে ঘড়িটা নিয়ে সেখান থেকে চলে যায়। ভাস্কর সেদিন বাসায় ফিরে সুমতিকে একটা সোনার নেকলেস উপহার দেয়। সুমতি বলে, এটা কিসের জন্য? ভাস্কর বলে, প্রমোশন উপলক্ষে তোমার জন্য এটা গিফট। এরপর ভাস্কর কৌতূহলবশত হার্ষার ব্যাংক স্টেটমেন্ট চেক করে। ভাস্কর দেখে হার্ষার ব্যাংক অ্যাকাউন্ট থেকে প্রতি মাসে কোটি কোটি টাকা অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়, কিন্তু সেটা কাটারি ব্যাংকের অ্যাকাউন্টে নয়, বরং তার নিজের অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়েছে।
আবার কাটারি ব্যাংকের অ্যাকাউন্ট থেকেও হার্ষা অন্য ব্যাংকের নাম করে এভাবেই টাকা তুলে নিচ্ছে। ভাস্কর এই ব্যাপারটা ভালোভাবে জানতে কাটারি ব্যাংকের ম্যানেজারের কাছে ব্যাংকের স্টেটমেন্ট চায়, কিন্তু কাটারি ব্যাংকের ম্যানেজার তাকে ব্যাংকের স্টেটমেন্ট দেয় না। ভাস্কর ব্যাপারটা ভালোভাবে তদন্ত করার জন্য হার্ষার কোম্পানিতে যায়, আর এক এমপ্লয়ির মাধ্যমে জানতে পারে হার্ষা 2 ব্যাংক থেকে এভাবে ফ্রড করে টাকা তুলে এগুলো সে শেয়ার মার্কেটে ইনভেস্ট করে, তবে তার কম দামে ছোট ছোট কোম্পানির শেয়ার কিনে নেয়। এরপর সেগুলোর দাম বাড়ানোর জন্য সে নিজের লোকদের নিয়েই সেই সমস্ত শেয়ার কেনায়। শেয়ারগুলোর দাম বাড়ছে দেখে অন্যান্য কোম্পানিগুলো সেগুলো কেনার সাহস করে, আর হার্ষা নিজের সব লোকদের সেই সমস্ত শেয়ার চড়া দামে বিক্রি করে দিতে বলে। শেয়ার মার্কেট থেকে লাভ করে হার্ষা নিজের ভাগের টাকাটা রেখে বাকি টাকা দিয়ে ব্যাংকের ঋণ পরিশোধ করে দেয়। সব জেনে ভাস্কর বাসায় ফিরে বিষয়টা চেয়ারম্যানকে জানানোর কথা ভাবে। তখনই সেখানে সুমতি কার্তিককে নিয়ে এসে বলে, তোমার ছেলে কি করেছে দেখো, সে অনুজকে অদিতির ব্যাগ থেকে চকলেট চুরি করতে দেখেছে, কিন্তু বিষয়টা প্রিন্সিপালকে না জানিয়ে অনুজকে পার্টনার বানিয়ে নিজেও চুরি করা চকলেটে অর্ধেক ভাগ বসিয়েছে। ভাস্কর তখন কার্তিককে জিজ্ঞেস করে, কি হলো বাবা, এমনটা করলে কেন? কার্তিক তখন বলে, অনুজকে পার্টনার করে আমি অর্ধেক চকলেট পেয়েছি, কিন্তু প্রিন্সিপালকে জানালে তো আমি কিছুই পেতাম না। ভাস্করেরও তখন মনে হয় আসলে চেয়ারম্যানকে জানালে এখানে তার কোনোই লাভই হবে না, তাই সে এবার হার্ষার লোক সুরাজের সাথে দেখা করতে যায়। ভাস্কর সুরাজের সাথে ডিল করে যে এখন থেকে সুরাজ যেই বিয়ার নিয়ে আসবে সেটার 1% ভাস্করকে ক্যাশে দিতে হবে, আর হার্ষারা শেয়ার মার্কেট শেয়ার কখন কিনবে কখন বেচবে তা একদিন আগেই ভাস্করকে জানাতে হবে। সুরাজ জিজ্ঞেস করে, এটা কি ফাইনাল? ভাস্কর বলল হ্যাঁ। সুরাজ তখন বলে, ওকে ডান। এরপর থেকে বিয়ার নেওয়ার সময় সুরাজ 1% টাকা ভাস্করকে দিত। ভাস্কর সে 1% টাকা দিয়ে সুরাজের কাছ থেকে আপডেট নিয়ে হার্ষাকে ফলো করে নিজেও শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে থাকে, আর রাতারাতি সে অনেক টাকা কামিয়েও ফেলে। এরপর সিন প্রেজেন্টে আসলে লক্ষ্মণ ভাস্করকে জিজ্ঞেস করে, শেয়ারে 2 সপ্তাহে 50 লাখ টাকা কামিয়েছ, আর এই টাকাকে তুমি 4 গুণও করে ফেলেছ, কিন্তু একদিনেই তুমি 69 লাখ টাকা খরচ কিভাবে করলে? সিন তখন আবারও অতীতে শিফট হয়। এখানে আমরা ভাস্করের পরিবারকে দেখি। ভাস্করের বোন একটা ছেলেকে ভালোবাসত, আর তাদের বিয়ের কথা পাকাপাকি করতে সেই ছেলের পরিবার ভাস্করদের বাসায় আসে। ছেলেপক্ষের দাবি ছিল বিয়েটা যেন বড় করে হয়। ভাস্কর তার বোনের বিয়ের গয়না কিনতে সেদিন সোনার দোকানে যায়, কিন্তু ভাস্করদের গাড়ি আর পোশাক দেখে দোকানের লোকজন তাদের সাথে খুব একটা ভালো ব্যবহার করে না। গয়না কিনে ভাস্কররা টাকা চেকে পেমেন্ট করতে গেলে ম্যানেজার বলে এখানে চেক অ্যালাউড না। ভাস্কর এবার রেগে গিয়ে সুমতিদের নিয়ে গয়নার দোকান থেকে বেরিয়ে আসে। এরপর ব্যাংক থেকে 69 লাখ টাকা তুলে সেই টাকাটা দিয়ে প্রথমে একটা দামি ব্র্যান্ডের গাড়ি কিনে নেয়। এরপর পোশাকের দোকানে গিয়ে দোকানের সবচাইতে দামি পোশাকগুলো কিনে আবারও সেই গয়নার দোকানে ফিরে আসে। গয়নার দোকানদাররা ভাস্করদের গাড়ি আর গেটআপ দেখে এবার তো অবাকই হয়ে যায়। তারা এবার ভাস্করকে অনেক সম্মান দেখাতে শুরু করে, কিন্তু ভাস্কর দোকানের সমস্ত গয়না কিনে নিয়ে টাকা ক্যাশে পেমেন্ট করে, কিন্তু সেখানে 3 লাখ টাকা কম ছিল। দোকানের ম্যানেজার এবার নিজে থেকে এসে বলে, স্যার আমরা চেক অ্যালাউ করি। ভাস্কর তখন একটা মুচকি হাসি দিয়ে তার পরিবার নিয়ে বাসায় ফিরে আসে। কিন্তু ভাস্করের টাকা পয়সা যতই বেড়ে যাচ্ছিল তার অহংকার যেন তত বেশি বাড়ছিল। ভাস্করের আচরণে এখন তাদের আশেপাশের সবাই মনে কষ্ট পেতে শুরু করে। সুমতির সেই শান্ত স্বভাবের ভাস্কর এখন সব সময় রেগে মানুষের সাথে কথা বলে, টাকার গরম দেখায়। একদিন পাটেল ভাস্করের গাড়িতে ধাক্কা দিলে ভাস্কর পাটেলের স্কুটি সেখানেই ভেঙে ফেলে। সুমতি তাকে বাধা দিতে গেলে ভাস্কর তাকেও কথা শুনিয়ে দেয়, আর এটা নিয়ে সুমতির সাথে ভাস্করের ঝগড়া বাঁধে। সুমতিও এখন ভাস্করের থেকে দূরে দূরে থাকতে শুরু করে। প্রেজেন্টে সিবিআই লক্ষ্মণ ভাস্করকে বলে, সবকিছু তো ভালোই চলছিল, তাহলে সুমতির হোম ফুড বিজনেসটা কেন বন্ধ করলে? সিন তখন আবারও বাস্টে যায়। একদিন ভাস্কর অফিসে বসে তার কাজ করছিল, তখন তার কাছে কাটারি ব্যাংকের ম্যানেজার চলে আসে, আর কাটারি ব্যাংকের ম্যানেজার ভাস্করকে তখন নতুন কিছু বিয়ারে সাইন করে দিতে বলে। ভাস্কর বলে, সুমতি এবার রেগে তার মাকে কথা শুনিয়ে দেয়। সুমতির মা বলে, হোম ফুড বিজনেস করে কয়েকটা টাকা কামিয়ে এখন টাকার অহংকার দেখাচ্ছিস তাই না? ভুলে যাস না এই আইডিয়াটাও আমিই তোকে দিয়েছিলাম, আর আজ তোর যা হয়েছে সব আমার কারণে। সুমতি এই কথায় রেগে গিয়ে বাড়ি ফিরে নিজের দোকান ভাঙতে শুরু করে। ভাস্কর তাকে আটকাতে গেলে সুমতি তাকেও দূরে সরিয়ে দিয়ে বলে, আমি আমার মায়ের কথায় রাগ করিনি, আমার রাগ এই জন্য হয়েছে যে টাকার মুখ দেখে তুমিও বদলে গেছো। আমার চাই না এই সবকিছু, আমি আবার আমার পুরনো ভাস্করকে ফিরে পেতে চাই। তখনই ভাস্করের বাবা এসে তাকে একটা আলাদা রুমে ডেকে নিয়ে যায়। ভাস্করের বাবা রেগে তাকে কিছু কাগজ দেখিয়ে বলে, তুমি এইসব টাকা অবৈধভাবে শেয়ার মার্কেট থেকে কামিয়েছো তাই না? এই লটারি, ফুড বিজনেস সবকিছু একটা বাহানা ছিল মাত্র। কি আমি সত্যি বলছি? ভাস্কর তখন বাবাকে বলে, আমি সবকিছু আমার পরিবারের জন্যই করেছি বাবা। ভাস্করের বাবা তখন বলে, কখনো কখনো আমরা পরিবারের ভালোর জন্য করা ভুল সিদ্ধান্তগুলোই আমাদের পরিবারে ভাঙন ধরাতে পারে। বাবার কথা শুনে ভাস্করও তার ভুল বুঝতে পারে।
একদিন সুরাজ আবারও বিয়ারে সাইন নিতে আসলে ভাস্কর হার্ষার বিয়ারে আর সাইন করবে না বলে জানিয়ে দেয়, কারণ হার্ষারা আগের ঋণগুলি এখনও পরিশোধ করেনি। ভাস্করকে এবার উপর থেকে জিএম আর চেয়ারম্যান মিলে চাপ দিতে শুরু করে যাতে ভাস্কর হার্ষার বিয়ারে সাইন করে দেয়। কিন্তু ভাস্কর তাদের মুখের উপর রিজাইন লেটার জমা দিয়ে সবার সামনেই নিজের চাকরিটা ছেড়ে দেয়। সেদিন রাতে ভাস্করের কলিগ তাকে ফোন দিয়ে বলে সামনের মাসে রিজার্ভ ব্যাংক থেকে ব্যাংক পরিদর্শনে আসবে, কিন্তু এখনও অনেক টাকার হিসাব পাওয়া যাচ্ছে না। ভাস্কর বলে এ কথা আপনি জিএমকে বলুন, আমি এখন আর ওই অফিসে চাকরি করি না। পরের দিন ভাস্কর জগিংয়ের জন্য বের হলেই সেখান থেকে তাকে সিবিআইরা অ্যারেস্ট করে। আর এতক্ষণ যাবৎ সিবিআই ভাস্করের কাছ থেকে তার অতীতের কাহিনী শুনছিল। সব শুনে সিবিআই অফিসার লক্ষ্মণ বলে আমি তোমার অপরাধের কোনো প্রমাণ পাইনি, কিন্তু তোমাকে এত সহজে ছেড়ে দিতেও ইচ্ছে করছে না। আমি তোমার আর সুমতির ফাইন্যান্সিয়াল স্ট্যাটাসের একটা রিপোর্ট বানিয়ে ট্যাক্স ডিপার্টমেন্টে জমা দেব। এরপর তারাই তোমাদের সকল সম্পত্তি জব্দ করে নেবে আর তোমাদের ধরে জেলে পুরবে। তবে এসব থেকে বাঁচার জন্য তোমার কাছে একটা উপায় আছে। তুমি তোমার অ্যাকাউন্টের 100 কোটি টাকা হার্ষার অ্যাকাউন্টে পাঠিয়ে দাও, আর হার্ষা সেই টাকা দিয়েই ব্যাংকের ঋণ পরিশোধ করে দেবে। এতে তোমার, হার্ষার আর ব্যাংকের সবারই ভালো। ভাস্কর তখন সাথে সাথেই বলে ওঠে, তার মানে সকাল থেকে জিজ্ঞাসাবাদের যে নাটক চলছে তার সবকিছু আমার টাকাটা নেবার জন্য, তাই না? ভাস্কর তখন ওয়াশরুম থেকে বেরিয়েই দেখে জিএম আর চেয়ারম্যান স্যার সেখানে দাঁড়ানো। ভাস্কর বুঝতে পারে এরাও এই হার্ষার চক্রান্তের সাথেই জড়িত। ভাস্কর তাদেরকে 100 কোটি টাকার চেক লিখে দিয়ে ব্যাংক থেকে বেরিয়ে আসতে নেয়। চেয়ারম্যান তখন তাকে জিজ্ঞেস করে নিজের সব টাকা দিয়ে দিলে আফসোস হচ্ছে না তো? ভাস্কর তখন একটা মলিন হাসি দিয়ে বলল, জুয়ায় যেই টাকা জিতেছিলাম সেটা জুয়োতেই ছেড়ে দিলাম। আমার বাবা আগেই বলেছিল এরকম দিন আসবে। ভাস্করের এত কষ্টে উপার্জিত টাকা সব এভাবে দান করে দিলেও ভাস্করের মনে যেন কোনো কষ্টই নেই। সে খুব খুশি মনে যেভাবে বাড়ি থেকে জগিং করতে বেরিয়েছিল সেভাবেই ফিরে আসে। পরের দিন সকালে সুরাজ ভাস্করের দেওয়া 100 কোটি টাকার চেক ব্যাংকে জমা দেয়। এদিকে ভাস্কর এতক্ষণে দেশ ছেড়ে আমেরিকায় যাবার জন্য প্লেনে উঠে গেছে। আসলে ভাস্কর আগেই বুঝে গিয়েছিল তার সাথে স্ক্যাম করা হয়েছে। জিএম, হার্ষা আর চেয়ারম্যান মিলে তাকে ফাঁসানোর জন্যই অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বানিয়েছিল। ভাস্কর তার সমস্ত কথা বাবাকে বললে তার বাবা তাকে দেশ ছেড়ে যাবার পরামর্শ দেয়। ভাস্কর তখন আমেরিকায় অ্যান্থনির সাথে যোগাযোগ করে। আমেরিকায় যাবার সকল বন্দোবস্ত সেই করে নেয়। আর এরপর প্ল্যান করে জিএম, লক্ষ্মণ আর চেয়ারম্যানকে ফাঁসিয়ে সে সুন্দরভাবে আমেরিকায় চলে যায়। আমেরিকায় গিয়ে ভাস্কর তার সমস্ত টাকা দিয়ে একটা হোটেল কিনে নেয়। এরপর নিজেদের জন্য বাড়ি, গাড়ি একে একে সবকিছুই কিনে ফেলে। আর সে তার পরিবারকে নিয়ে আমেরিকাতে সুখেই বসবাস করতে থাকে। আর এখানেই এই অসাধারণ মুভির সমাপ্তি ঘটে। এই মুভির গল্প আমাদের অনেকগুলো শিক্ষা দিয়ে যায়। আসলে জীবনের খেলায় শেষমেশ যে জিততে পারে সেই মূলত জয়ী হয়। আর এই জয় অর্জন করতে হলে অনেকবারই হারতে হয়, তবে শেষে জয়টাও ছিনিয়ে আনতে হয়। এজন্যই হয়তো বলে শেষ ভালো যার, সব ভালো তার। তো আজকে এ পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন।